দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। রাজধানী মিরপুরের কালশিতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার রাত 10টার দিকে কালশি এলাকার একটি গার্মেন্টসের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় রাত 12টা 5 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগা ভবনটির বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার নামে পরিচিত। এই ভবনের 5 ও 6 তলায় গার্মেন্টস রয়েছে। আগুনে ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব করা হলেও রাজনৈতিক ঐকমত্য ছাড়া তা বাস্তবায়ন সম্ভব নয়, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই। জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় বাংলাদেশে চলছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আয়োজন। এরই মধ্যে বিএনপি জামায়াত সহ 25টি দল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ সই করেছে। এতে নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরা হয়েছে। যুক্ত হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এর মাধ্যমে নিশ্চিত হবে নাগরিকদের ভোটাধিকার। জুলাই সনদ অনুযায়ী 3 থেকে 4 মাসের জন্য দায়িত্ব পালন করবে এই সরকার। প্রধান উপদেষ্টা মনোনয়নের জন্য 5 সদস্যের একটি প্যানেল গঠন করা হবে, যেখানে থাকবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার ও দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি। ক্ষমতা হস্তান্তর ও নির্বাচন প্রক্রিয়া বিতর্কের ঊর্ধ্বে রাখতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলে মনে করেন এই বিশেষজ্ঞরা। 90 সালের যে আন্দোলন ছিল, তারপরে যে কেয়ারটেকার সরকার ছিল, ওটা কীভাবে হয়েছিল? ওটা কি সংবিধানের ছিল না। পলিটিক্যাল পার্টিগুলো আলাপ করে এক জায়গায় বসে ঐক্যমতে এসে এক সিদ্ধান্ত নিল এবং আমরা একটা বিরাট পরিবর্তন নিয়ে আসলাম। হ্যাঁ, এবং যার ফলে আমরা বাংলাদেশে অনেকগুলো সুষ্ঠু নির্বাচনও দেখতে পেলাম। কাজেই আপনি জুলাই চার্টারে যে বিষয়গুলো থাকুক না কেন, ঐক্যমত দরকার। কোন জিনিসটি খারাপ ছিল সেটাকে আমরা সংশোধন করব, সংশোধন করে আবার আমরা ভালোর দিকে যাব। এই সমস্ত আইন তো পার্মানেন্ট না, এটা হচ্ছে আপনার সময়ের পরিপ্রেক্ষিতে বাস্তবতার নিরিখে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে অর্থাৎ গণতন্ত্রকে টেকসই করতে হবে। জুলাই সনদে প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কতটা বাস্তবসম্মত ব্যাখ্যা করলেন এই দুই বিশেষজ্ঞ। দেশের প্রেক্ষাপটের উপর ভিত্তি করে তো সিদ্ধান্ত নিয়েছে, তারা প্রস্তাব দিয়েছে। এই রাজনৈতিক দলগুলো মানতে চাবে না, হয়তোবা পরবর্তী পর্যায়ে পরিশীলিতভাবে পরিবর্তন পরিমার্জিত করে হয়তোবা নতুন কিছু আসতে পারে। কিন্তু আমার মনে হয় সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হচ্ছে নির্বাচনগুলি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা। জাতীয় নির্বাচনের সাথে সাথে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হওয়া দরকার, সেটা হয়তো কেয়ারটেকার সাথে হতে পারে। এবং পৃথিবীর অনেক দেশে কিন্তু দুটো নির্বাচন একসঙ্গে হয়, যেমন ইন্দোনেশিয়াতে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন একসঙ্গে হয়ে যায়। সো আমরা যদি একইভাবে করতে পারি, একই স্টাইলে করতে পারি, তখন কিন্তু সবগুলো নির্বাচনই সুষ্ঠু হবে এবং এগুলো নিয়ে কেউ প্রশ্ন করতে পারবে না। উচ্চ আদালতের রায়ের আলোকে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। এরপর দলীয় সরকারের অধীন 3টি জাতীয় নির্বাচন হয়, যেগুলো ছিল প্রশ্নবিদ্ধ। জুলাই সনদে প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। তবে এটি বাস্তবে কার্যকর করতে হলে প্রয়োজন সবার আস্থা ও আইনগত স্বচ্ছতা। যা বাস্তবায়ন কতটা সম্ভব সেটি এখন সময়ের প্রশ্ন। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। মাছ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। বিরতি কাটিয়ে আবার ইলিশ শিকারে নামার অপেক্ষায় জেলেরা। এ লক্ষ্যে নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য গত 4 অক্টোবর থেকে 22 দিন সাগর ও নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা দেয় সরকার। দীর্ঘ বিরতির পর আবারও সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর জেলেরা। কেউ ট্রলারে রং করছেন, কেউ জাল বুনছেন, আবার কেউ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলছেন। জেলেদের আশা তাদের জালে ধরা পড়বে কাঙ্ক্ষিত ইলিশ। না পেলে বরাবরের মতো ঋণে ডুবে থাকতে হবে তাদের। বাজারঘাট জিম্মেদার সব গুছিয়ে সব আমরা মুখে ক্লিয়ার করছি। এখন অবরোধ শেষ হয়ে গেলে আমরা সবাই নদীতে নামার জন্য চেষ্টা করবো। অবরোধ চলে, আমরা আইন মোতাবেক আমরা আইন মানতেছি। আমরা এখন জাল ফাল ঠিক করে উঁচে কাছে রাখতেছি। বোট টলার অনেক
বিগত খরচ। নিষেধাজ্ঞা শতভাগ সফল হওয়ায় এর সুফল জেলেরাই ভোগ করবেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমরা আশা করছি যে এবছর আমাদের জেলেরা তাদের কাঙ্ক্ষিত ইলিশ সহ অন্যান্য মাছ পাবেন। তাছাড়া এবছর আমরা উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলকে সাথে নিয়ে যে অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করেছি। জেলায় 65,000 জেলে কর্মহীন থাকায় প্রণোদনা হিসেবে তাদের 25 কেজি চাল দিয়েছে মৎস্য বিভাগ। এদিকে মাছ শিকারের প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন বরগুনার প্রায় 100 জেলে। আমাদের ফ্যামিলিতে 27 জন মানুষ, আমাকে যদি আর একটু বাড়াই দিতে সরকার, তাতে আমরা পুষে থাকতে পারতাম। আমরা তো হ্যাঁ কথা সবই মানি আল্লাহ লইয়া। ভারতের বর্ধতি আয় তো মাছ বাংলাদেশে বেশি পাইনি, করা অনেক বড়াই। সাগরে কাঙ্ক্ষিত মাছ পেতে ক্ষতি পুষিয়ে নেয়ার আশা তাদের। আশা আছে ইনশাআল্লাহ, সরকারের একটু কড়া নিরাপত্তা ছিল, এ কারণে হয়তো একটু ভালো হইতে পারে, এরকম একটা আমাদের আশা আছে। ভারতের যে বোটগুলা এরা যদি আমাদের বাংলাদেশে প্রবেশ না করে তাহলে আমাদের আর একটু বেশি সুবিধা হবে, কিন্তু আমরা মাছও পাবো। এদের জন্য আমরা মাছ পাই না, কারণ এরা ট্রোলিং জাল টানে, আমরা তো ভাষা জাল মারি, এরা ট্রোলিং টানিয়া ছাও পোনা যত মাছই আছে এরা সব মাছই ধরে ওই জাল দিয়ে। মাছের প্রজনন ও বেড়ে ওঠা নিশ্চিত করা এবং বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য রক্ষায় গত 12 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সমুদ্রে সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করে সরকার। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA গাজায় ত্রাণ সরবরাহে কোনো ভূমিকা রাখতে পারবে না। একই সঙ্গে গাজার ভবিষ্যৎ প্রশাসনে হামাসের সম্পৃক্ততার সম্ভাবনাও প্রত্যাখ্যান করেছেন তিনি। শুক্রবার ইসরায়েল সফরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুবিও বলেন, গাজায় ত্রাণ সরবরাহে UNRWA ভূমিকা রাখতে পারবে না, কারণ সংস্থাটি হামাসের সহযোগী শাখায় পরিণত হয়েছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে UNRWA বলেছে, গাজায় মানবিক চাহিদা পূরণে তাদের উপস্থিতি জরুরি। আন্তর্জাতিক বিচার আদালত ICJ স্বীকৃতি দিয়েছে, গাজাবাসীর সহায়তায় UNRWA এর বিকল্প কোনো প্রতিষ্ঠান হতে পারে না। এদিকে মিশরের রাজধানী কায়রোতে বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো জানিয়েছে, তারা গাজায় যুদ্ধবিরতি কার্যকর রাখবে এবং প্রশাসন হস্তান্তর করবে একদল স্বাধীন টেকনোক্র্যাটের হাতে। তাদের মতে এই পদক্ষেপ যুদ্ধ পরবর্তী পুনর্গঠন ও জাতীয় ঐক্যের প্রতি একটি বাস্তবসম্মত অগ্রগতি। States through the State Department, and let me explain how we get there. This started out, 10 years ago with মাত্র এক সপ্তাহে ইউক্রেনের নতুন 10টি লোকালয়ের দখল নিয়েছে রুশ সেনাবাহিনী। শুক্রবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। দখল করা নতুন লোকালয়গুলো ইউক্রেনের 3 প্রদেশের। 17 অক্টোবর থেকে 24 অক্টোবর 7 দিনে এই লোকালয়গুলো দখল করে রুশ বাহিনী। একই সময়সীমায় ইউক্রেনীয় বাহিনীর 22টি সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের ডিপো ধ্বংস করেছে রুশ সেনারা। তবে রাশিয়ার বিবৃতি ব্যাপারে এখনও প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন। পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনের আবেদন ঘিরে 2022 সাল থেকে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। গত 3 বছরে ইউক্রেনের দনেস্ক, লুহান্স্ক, জাপোরজিয়া ও খেরসন প্রদেশের দখল নিয়েছে রুশ বাহিনী। এই প্রদেশগুলোর সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের 10%। যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকায় একটি বিমান বাহিনী রণতরী সহ সম্পূর্ণ স্ট্রাইক গ্রুপ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক মুখপাত্র জানান, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ USS জেরাল্ড ফোর্ড এবং এর সঙ্গে থাকা 5টি ডেস্ট্রয়ার লাতিন আমেরিকা অঞ্চলে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পেন্টাগনের মুখপাত্র বলেন, US সাউথকম এলাকায় এই অতিরিক্ত মার্কিন বাহিনীর উপস্থিতি অবৈধ কর্মকাণ্ড শনাক্ত, পর্যবেক্ষণ ও প্রতিরোধ করতে মার্কিন সক্ষমতা বাড়াবে। তবে বিশ্লেষকদের মতে এই মোতায়েন যুক্তরাষ্ট্রের মাদক চোরাচালান প্রতিরোধ অভিযানের অংশ। এটি এমন এক সময় ঘটছে যখন ওয়াশিংটন ভেনেজুয়েলাকে ঘিরে ক্রমেই কঠোর অবস্থান নিচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় 6,000 নৌসেনা এবং মেরিন সদস্য ল্যাটিন আমেরিকা অঞ্চলে 8টি যুদ্ধ জাহাজে অবস্থান করছে। এবারে খেলার খবর। খেলোয়াড়রা মানসিকভাবে শক্তিশালী না হলে আন্তর্জাতিক পর্যায়ে ভলিবল বাংলাদেশের ভালো করার সম্ভাবনা কমে যাবে, এমনটাই মনে করেন নতুন কোচ রায়ান মাসাজিদি। ফেডারেশনের কর্তাদের ইচ্ছে নতুন বিদেশি কোচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের ভলিবলের সুদিন ফেরানো।
প্রথম 2 সেটে দাপুটে জয়ের পর তৃতীয় আর চতুর্থ সেটে হেরে যায় বাংলাদেশ। তবে শেষটায় দারুণভাবে খেলায় ফেরে স্বাগতিকরা। তাতে প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে 3-2 সেটে হারিয়ে সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের কাভা কাপ মেন্স টুর্নামেন্টে জয় তুলে নেয় বাংলাদেশ দল। এমন সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিক শক্তির কথা বললেন নতুন কোচ। মাত্র 1 মাস হলো বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নিয়েছি। একটা বিষয় বুঝেছি, এদেশের মানুষ আবেগপ্রবণ। মাঠে এমনটা থাকলে জেতা কঠিন হবে। প্রতিপক্ষ যতই ভালো খেলুক, নিজের মধ্যে তার চেয়ে ভালো খেলার জেদ থাকতে হবে। ইরানি বংশোদ্ভূত জাপানি এই কোচ মূলত আসন্ন এশিয়া গেমসকে লক্ষ্য নিয়ে কাজ করছেন। তবে ফেডারেশন কর্তাদের চাওয়া তাকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার। বাংলাদেশের যে স্ট্র্যাটেজি নিয়ে খেলতো সেই স্ট্র্যাটেজিটা পুরো চেঞ্জ করে ফেলছে। সে আগের যে স্ট্র্যাটেজিক যেই নিয়ম কানুন যেইভাবে অ্যাপ্রোচ ছিল সেগুলোকে অনেক মোটিভেশন করেছে। মানে নতুন আধুনিক ভলিবলের ছাপ সে রাখছে। সামর্থ্য আমাদের না থাকলেও আমরা চেষ্টা করে যাব এই কোচকে ধরে রাখার, এবং সেই শুধু ন্যাশনাল টিম না, এটা বয়সভিত্তিক যে সমস্ত খেলা আছে তাদেরকে আমরা সেরকম জায়গাতেও আমরা আমাদের সেরকম বিদেশি কোচ দিয়েই আমরা ট্রেনিং করানোর চেষ্টা করব। আমরা চেষ্টা করতেছি গভর্নমেন্টের কাছ থেকে আর একটু বেশি সহযোগিতা পাওয়ার। তারা আমাদেরকে ভার্বালি জানিয়েছেন যে আমাদের সহযোগিতার হাত সম্প্রসারিত হবে, কিন্তু এরপরেও আমার মনে হয় যে প্রাইভেট সেক্টরের থেকে যদি আমরা একটা রেগুলার স্পন্সরশিপ না পাই বা সাপোর্টটা যদি না আসে, আসলে যে কোনো দেশে স্পোর্টসটাকে টেনে নিয়ে যাওয়াটা খুবই ডিফিকাল্ট। দেশের সাবেক ভলিবল খেলোয়াড়দের নিয়ে গঠিত অ্যাডহক কমিটি চাওয়া সঠিক ও বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে ভলিবল খেলোয়াড়দের মান বাড়ানোর। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতে আমাদের হাতে আছে দৈনিক যুগান্তর। তাদের শিরোনামে দেখতে পাচ্ছি বহুমুখী পদক্ষেপে স্থবিরতা, পাচার করা সম্পদ দেশে ফেরানোর প্রক্রিয়া, এবং প্রথম পাতায় সংযুক্ত ছবিটির ক্যাপশনে দেখতে পাচ্ছি লিবিয়ায় মানব পাচারের শিকার প্রিয়জনকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজন। শুক্রবার ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে ছবিটি সংগৃহীত। এছাড়া রয়েছে লিবিয়া থেকে ফিরল প্রতারণার শিকার 309 বাংলাদেশি। আরেকটি শিরোনাম, নভেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান, সাংবাদিকদের সালাউদ্দিন আহমদের বক্তব্য। এরপরে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। তাদের শিরোনাম, নির্বাচিত সরকারের অপেক্ষায় ব্যবসায়ীরা, রাজনৈতিক সরকার ছাড়া বিনিয়োগে অনীহা, আবাসন, ম্যানুফ্যাকচারিং ও সেবা খাতে স্থবিরতা, নতুন বিনিয়োগ এখন প্রায় বন্ধ, সম্প্রসারণও নেই, IMFও ঋণের কিস্তি ছাড়ে অনীহা জানিয়েছে। এছাড়া রয়েছে রাজনীতিতে কমছে নারী নেতৃত্ব, নারী নেতৃত্বের 33% পূর্ণ করেনি কোনো দল। এপাশে কিছু বক্তব্য রয়েছে। মির্জা ফখরুল ইসলাম বলেছেন সব জাতিগোষ্ঠীকে নিয়ে রেইনবো নেশন গড়বে বিএনপি, এবং সালাউদ্দিন আহমেদ জানিয়েছে তারেক রহমান ফিরছেন নভেম্বরে, এ মাসেই 200 প্রার্থীকে গ্রিন সিগন্যাল। এছাড়া রয়েছে স্থপতি রেজওয়ানের ভাসমান স্কুল উদ্যোগকে ইউনেস্কো পুরস্কার। আরেকটি শিরোনাম, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে নানা প্রশ্ন, আজ ফের বিশেষজ্ঞদের সঙ্গে বসবে কমিশন। প্রথম আলো শিরোনামে রয়েছে নির্বাচনী প্রস্তুতিতেই এখন পূর্ণ মনোনিবেশ বিএনপির, 2 শতাধিক আসনের প্রার্থী বাছাই প্রায় শেষ, কয়েকদিনের মধ্যে স্থায়ী কমিটির সভায় তাদের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এরপরে রয়েছে দৈনিক আমার দেশ। তাদের শিরোনামে দেখতে পাচ্ছি জোট সঙ্গী থেকে এখন প্রধান প্রতিপক্ষ। এছাড়া রয়েছে চলতি মাসে 200 আসনে সবুজ সংকেত পাবেন বিএনপি নেতারা, জানালেন সালাউদ্দিন। নাসির উদ্দিনের পদত্যাগের গুঞ্জন নাকচ এনসিপির। দর্শকের পরে আছে দৈনিক সমকাল। রাজনৈতিক মামলায় ঘায়েল নেতাকর্মীদের জীবন, এনসিপির সঙ্গে বিএনপির জোটের আলোচনা চলছে। আর এছাড়া রয়েছে বিএনপি ও ছোট দলগুলো নাখোশ। সমকালের একটি শিরোনাম, বাজারে দাম বাড়ানোর পর পেঁয়াজ আমদানির চেষ্টা। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। একই সাথে শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বেলা 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের আরও খবর পেতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।